গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড ফ্যাংকে দেখতে পাই। তার আজকে তার বয়ফ্রেন্ডের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছিল, এই জন্য তো ফ্যাং আজকে ভীষণ খুশি ছিল। এখানে ওরা দুজনে ওদের ফটোশুট করতে ব্যস্ত ছিল। তবে ফ্যাং এর ফিয়ান্সে যার নাম ছিল শ্যান, তার কাছে কারোর একটা ফোন বারবার আসছিল। আজ এটি দেখে তো শ্যান একটু চিন্তার মধ্যে পড়ে যায়। তবে সেই ফোনটি সে বারবারই ইগনোর করারই চেষ্টা করছিল। এটি ফ্যাংও লক্ষ্য করে। তখন সে শ্যানকে বলে যে কে ফোন দিয়েছে সেটা রিসিভ করো না, হতে পারে এটা কোনো ইম্পর্টেন্ট কল। কিন্তু শ্যান তাকে জানায় যে এটা বেশি ইম্পর্টেন্ট ফোন না, আমার ম্যানেজারের ফোন, তাই এটা নিয়ে তোমাকে বেশি চিন্তা করতে হবে না। অন্যদিকে আমাদের এই গল্পের মেইন লিড লিকে আমাদের দেখানো হয়, যে ছিল একটি বড় ই কমার্স কোম্পানির মালিক। এখানে আমরা লিকে দেখি সে তো অনেক স্টাইল নিয়ে বাইক চালাচ্ছিল। আর ওইদিকে আমাদের শ্যানকে দেখানো হয়, সে তো তার ফোনটি রিসিভ করে আর আড়ালে এসে বলতে থাকে যে ডার্লিং বলো কি হয়েছে। এখানে আমরা শ্যানের কথার মাধ্যমে ব্যাপারটা বুঝতে পারি যে শ্যান আসলে ফ্যাংকে ধোকা দিচ্ছিল, কারণ ফ্যাং ছাড়াও শ্যানের আরো একটি গার্লফ্রেন্ড ছিল। আর শ্যানের ওই গার্লফ্রেন্ডটি বারবার শ্যানকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল যে তুমি কি করছো আর কোথায় আছো। শ্যান এখানে তার গার্লফ্রেন্ডকে মিথ্যা বলে দেয় যে আমি একটি জরুরি মিটিং এ ব্যস্ত রয়েছি, তাই তুমি আমাকে বারবার ফোন দিও না। এটি বলে শ্যান যখনই ফোনটি কাট করে পিছনে ঘুরে, তখন সে দেখে যে তার গার্লফ্রেন্ড তো তার সামনেই দাঁড়িয়ে আছে। সেই সময় সেখানে ফ্যাংও চলে আসে আর সে শ্যানকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে। তখন ওই মেয়েটি বলে যে আমি তো শ্যানের গার্লফ্রেন্ড, তুমি কে? শ্যানের এই গার্লফ্রেন্ডের নাম ছিল ফিফি। ফিফির এরকম কথা শুনে শ্যান তো পুরো থতমত খেয়ে যায়, সে কি বলবে সেটা তো বুঝতে পারছিল না। শ্যানের কিছু বলে ওঠার আগে ফ্যাং শ্যানের হাত থেকে তার ফোনটি কেড়ে নেয় এবং তাকে তার ফোনটি আনলক করে দেওয়ার জন্য বলে। শ্যানের ফোনটি চেক করার পরে তো ফ্যাং এর ব্যাপারটা বুঝতে পেরে যায় যে এতক্ষণ ধরে কন্টিনিউয়াসলি যে শ্যানকে ফোন দিচ্ছিল সে আসলে ফিফি। ফ্যাং তো তখন রেগে গিয়ে শ্যানকে বলে যে তুমি না আমাকে বললে যে তোমার ম্যানেজার ফোন দিচ্ছিল। কিন্তু শ্যানের কিছু বলে ওঠার আগে তো ফ্যাং তাকে জোরে করে একটি চড় মেরে দেয় আর তারপরে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ ফ্যাং এর মন তো পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল। সে আর তার মাথাতে কোনো কিছুই চিন্তা ভাবনা নিয়ে আসতে পারছিল না। সে তো তখন মনের কষ্টে আনমনা হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সে এত বেশি ক্লান্ত হয়ে পড়ে যে সে তার পায়ের হিল দুটাও খুলে ফেলে। এই রাস্তাটি পুরো শুনশান ছিল আর ফ্যাং রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল আর অপর পাশ থেকে লি অনেক জোরে বাইক চালিয়ে আসছিল। লি এত জোরে বাইক চালাচ্ছিল যে সে তার সামনে কি আছে সেটাও ঠিক মতন খেয়াল করে না, যার ফলে হঠাৎ করে যখন ফ্যাং তার বাইকের সামনে চলে আসে তখনই সে রাস্তাতে পড়ে যায়, যার ফলে তো এখানে তারা দুজনে আঘাত পায়। তবে ফ্যাং তো তখন তাড়াতাড়ি করে উঠে লিয়ের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। কিন্তু লি তো এখানে উল্টো তাকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে যে তুমি কি মরার জন্য আমার গাড়ির সামনে পেয়েছিলে, আর তুমি এই ওয়েডিং ড্রেস বিয়ে করার জন্য পরেছো নাকি মরার জন্য। ফ্যাং তখন বলে যে তোমার এত মাথায় ব্রেন খাটানোর কোনো প্রয়োজন নেই, তোমার কি মনে হয় আমি এখানে মরতে যাচ্ছিলাম। এগুলো বলেই তো তাদের দুজনের মাঝে ঝামেলা বেঁধে যায়। এক পর্যায়ে তাদের তর্ক বিতর্ক শেষ হলে লি এখানে তার হেলমেটটি খোলে আর আমরা দেখি যে লি তো অনেক বেশি কিউট এবং হ্যান্ডসাম ছিল। এখানে লি ফ্যাংকে বলে যে আমার এই বাইকটি অনেক বেশি ভারী, প্লিজ আমাকে একটু হেল্প করো গাড়িটিকে তোলার জন্য। ফ্যাং তো এটি শুনে লিকে বাইকটি উঠাতে সাহায্য করে। এরপরে ফ্যাং আগে আগে হাঁটছিল এবং লি বাইক নিয়ে পিছনে পিছনে। ফ্যাং তখন ওকে বলে যে আমাকে ফলো করার কোনো কারণে আমি মরতে যাচ্ছি না। লি বলে যে আমি কোনো বোকা না যে তোমাকে আমি ফলো করতে যাব, তোমার জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি আর এই জন্যই আমাকে এখন এইভাবে যেতে হচ্ছে। ফ্যাং তখন বলে যে দোষ কি আমার একার ছিল, তুমিও তো অনেক জোরে গাড়ি চালাচ্ছিলে। তবে যাই হোক আমার না অনেক বেশি ক্ষুধা লেগেছে। লি বলে যে ঠিক আছে আজকের ডিনারটি আমি তোমাকে খাওয়াতে রাজি আছি, তবে এর বদলে আমার একটি শর্ত আছে, তোমাকে আমার এই বাইকটিকে পিছন থেকে পুশ করতে হবে। ফ্যাং এর কাছে তো আর কোনো অপশন ছিল না, যার কারণে সে লিয়ের গাড়িটিকে পিছন থেকে পুশ করতে থাকে। পরবর্তী সিনে আমরা ওদের দুজনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে ফ্যাং তো অনেক বেশি ড্রিঙ্কস করে নেয় আর তারপরে ফ্যাং কান্না করে লিকে বলতে থাকে যে আমি আমার ক্যারিয়ার, আমার লাইফ, আমি সবকিছু ওর পিছনে নষ্ট করে দিয়েছি, কিন্তু এর বদলেও আমি কিছুই পেলাম না, বরং ও আমার সাথে এটা কি করলো, আমাকেও চিট করলো। এসব কথা তো লি মনোযোগ সহকারে সবই শুনছিল। ফ্যাং তখন আরো বলতে থাকে যে জানো আমার পুরো 5টা বছর নষ্ট হয়ে গিয়েছে, আমার খুশি, আমার ভালোবাসা সবকিছু নষ্ট করে দিয়েছে।
ফ্যাংয়ের মুখে এসব কথা শুনে তো লি ভাবছিল যে সে এখান থেকে উঠে চলে যাবে, কিন্তু তারপরে সে ফ্যাংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে না, এই মেয়েটিকে এভাবে এখানে একা ফেলে দিয়ে আমার চলে যাওয়াটা ঠিক হবে না। এই কারণে লি তখন ফ্যাংকে নিয়ে একটি হোটেলে যায় এবং সে রিসিপশন থেকে দুটি রুমে চাবি যায়। তবে রিসিপশন থেকে তাকে জানানো হয় যে আপনি দুটি রুম পাবেন না, কারণ একটি মাত্র রুমে ফাঁকা রয়েছে, তাই আপনাদের দুজনকে একটি রুমে অ্যাডজাস্ট করে নিতে হবে। লিয়ের কাছেও তার করার মতন কিছুই ছিল না, তাই সে ফ্যাংকে নিয়ে ওই রুমে চলে যায় এবং তাকে বেডে শুয়ে দেয়। এরপরে লি তার ম্যানেজারকে ফোন দিয়ে বলে যে আমার দুটি ফোন এবং একটি গাড়ির প্রয়োজন, তাড়াতাড়ি সেটি পাঠিয়ে দাও। ম্যানেজার বলে যে ঠিক আছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লি শাওয়ার নিচ্ছিল, আর ওইদিকে ফ্যাং অতিরিক্ত নেশা করার কারণে তো সে অনেক বেশি বমি করতে থাকে। আর লিয়ের ওয়াশরুমে থাকার সত্ত্বেও তো ফ্যাং তাড়াহুড়া করে ওয়াশরুমের মধ্যে ঢুকে পড়ে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালবেলায় ফ্যাংয়ে যখন ঘুম ভাঙে তখন সে লিকে খুঁজতে থাকে। তার তো এটাই মনে হচ্ছিল যে লি হয়তো তাকে এখানে ফেলে রেখে চলে গিয়েছে, কিন্তু তখনই ও লক্ষ্য করে যে লি তো চুপচাপ একটি কোণাতে শুয়ে আছে। ফ্যাং এটি দেখার পরে তো লিকে আর ডিস্টার্ব করে না। আর অন্যদিকে আমাদের ফ্যাংয়ের ফিয়ান্সে শ্যানকে দেখানো হয়, সে তো এখানে পুলিশে খবর দেয় যে কালকে রাত থেকে ফ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশেরা তো শ্যানের কথা শুনে তার কমপ্লেনটিকে রেজিস্টার করে নেয়। আর এদিকে আমাদের ফ্যাংকে দেখানো হয়, সে তো তার এঙ্গেজমেন্টের ড্রেসটিকে ছিঁড়ে একটি সুন্দর ড্রেস বানিয়ে ফেলে। আসলে ফ্যাং তার লাইফে একজন ডিজাইনার হতে চেয়েছিল, তবে সেটি সে এখনো হতে পারেনি। পরবর্তী সিনে আমরা দেখি যে ওরা দুজনে কারে ড্রাইভ করে এখান থেকে চলে যাচ্ছিল, তবে লি তার হাতে আঘাত পেয়েছিল, যার কারণে এখানে ফ্যাংকে ড্রাইভ করতে হয়। কিন্তু ওরা দুজনে কিছু তো যাওয়ার পরে চেকপোস্টে পুলিশেরা তাদের গাড়িটিকে থামায়, আর তারা ফ্যাংয়ে থেকে তার ড্রাইভিং লাইসেন্সটি চায়। তবে ফ্যাংয়ের কাছে তো ড্রাইভিং লাইসেন্স ছিল না, যার কারণে পুলিশের লোকেরা তখন ওদের দুজনকে থানাতে নিয়ে যায়। ওইদিকে শ্যান এই ব্যাপারটা জানতে পেরে যায় যে ফ্যাং এখন পুলিশ স্টেশনে আছে, তাই সেও কান্নার অভিনয় করতে করতে পুলিশ স্টেশনে চলে আসে। আর তারপরে সে নাটক করে ফ্যাংয়ের সামনে বলতে থাকে যে জান, তুমি কোথায় ছিলে? তুমি জানো কালকে রাত থেকে আমি তোমার জন্য কত বেশি টেনশন করছিলাম। ফ্যাং তখন বলে যে তুমি কে? আমি তোমাকে চিনি না, তুমি যেই হও না কেন এখান থেকে তুমি চলে যাও। তখনই সেখানে ফ্যাং এর একটি ফ্রেন্ডও চলে আসে, আর সে শ্যানকে দেখা মাত্রই তো তাকে অনেক বেশি মারতে থাকে। আর সে শ্যানকে বলতে থাকে যে তোমার জন্য ওর লাইফটাই নষ্ট করে ফেলেছে, তুমি যদি ওর লাইফে না থাকতে তাহলে ওর জীবনে অনেক বেশি উন্নতি করতে পারতো। ও তোমার জন্য ওর পুরো জীবনের ফোকাসটা তোমার উপরে দিয়েছিল, আর তুমি শেষ পর্যন্ত কিনা ওর সাথে চিট করলে। এগুলো বলে ফ্যাং এর ফ্রেন্ড তো শ্যানকে ওড়াধরা মারতে থাকে। মার খাওয়ার পরে শ্যান এত বেশি ভয় পেয়ে যায় যে সেখান থেকে সে পালিয়ে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফ্যাং তার বাসাতে আসে, আর আসার পরে সে দেখতে পায় যে শ্যান তো তার পুরো বাসাটিকে পুরো তছনছ করে ফেলেছে। আসলে শ্যান ফ্যাং এর বাসাটিকে এভাবে ওলটপালট করে তার বাসাতে যত ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলোকে সে তার সাথে করে নিয়ে চলে গিয়েছে। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয়, সে তো একটি ইম্পর্টেন্ট মিটিং এ ছিল। এখানে সে একটি ব্যাপার জানতে পারে যে তাদের কোম্পানির ডিজাইনগুলো অন্য কোম্পানি চুরি করে মার্কেটে সেল করছে। আর এদিকে ফ্যাং এর বাসাতে একটি লোক আসে, আর সে তাকে জিজ্ঞাসা করে যে আপনার ফিয়ন্সে কোথায়। ফ্যাং তখন তাকে উত্তর দেয় যে প্রথম কথা হচ্ছে ও আমার ফিয়ন্সে না, আরও যেখানেই থাকুক না কেন আমি তো এটাই দোয়া করব যেন ও মারা যায়। এগুলো বলে ফ্যাং ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে আপনি কে। লোকটি তখন জানায় যে আমি এই জায়গার মালিক। আর তারপরে লোকটি জিজ্ঞাসা করতে থাকে যে আমি আমার টাকাগুলো কখন পাবো। এখানে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে ফ্যাং বেচারির কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, কারণ শ্যান তার সমস্ত টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। ফ্যাং তখন লোকটিকে জানায় যে ঠিক আছে, আমি আপনার টাকাগুলো দিয়ে দিব, কিন্তু তার জন্য আমাকে কিছুটা সময় দিন। আর ওইদিকে লি তো ইনভেস্টিগেশন করে ব্যাপারটা জানতে পেরে যায় যে কোম্পানি তাদের কোম্পানির ডিজাইনটি চুরি করে মার্কেটে সেল করছে সেই কোম্পানিটি আর কারণ না, বরং ফ্যাং এর এক্সপিরিয়েন্সে শ্যানের। কিন্তু লি তো পুরো সন্দেহ ফ্যাং এর দিকে যাচ্ছিল, আর তার ফ্যাং এর উপরে তো অনেক বেশি রাগও হচ্ছিল। এখানে লি বলতে থাকে যে আমি ওই মেয়েটিকে দুটি অপশন দিব। প্রথমত হয় ওকে বলতে হবে যে ও আমার ক্রাফট ডিজাইনগুলো কিভাবে চুরি করছে, নয়তো ও যে ঝামেলাগুলো করেছে সমস্ত কিছুকে ওকে ঠিক
করতে হবে। আসলে লি তো জানতো না যে এসব কিছুর পিছনে ফ্যাংয়ের কোনো দোষই নেই। অন্যদিকে আমাদের ফ্যাংকে দেখানো হয় সে তো সবকিছু আবারও নতুন করে শুরু করার চেষ্টা করছিল, আর সে তার কোম্পানিটিকে নতুন করে সাজানোর চেষ্টা করছিল। তখনই তার কাছে উকিলের তরফ থেকে একটি লেটার আসে। এই লেটারটি পাওয়ার পরে তো ফ্যাং তখন ওই উকিলের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে আমি কারো কোনো ক্রাফট ডিজাইন চুরি করিনি। উকিলটি তখন তাকে জানায় যে ওই লোকটি অনেক জেদি একটা লোক, আমি তাকে কিছুই বোঝাতে পারবো না। ফ্যাং তখন জিজ্ঞাসা করে যে ওই লোকটির নামটা আসলে কি। লয়ার তখন বলে যে ওই লোকটির নাম সং লি। তখন ফ্যাং তাকে জানায় যে আমি তো সং লিকে চিনি। এরপরে ফ্যাং লিকে ফোন দেয় আর তাকে বলে যে তুমি তো আমার সিচুয়েশনটা সবই জানো, তুমি তো জানো এখন আমি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন তো আমার কাছে একটা টাকাও নেই, আর তুমি এভাবে উল্টাপাল্টা কেস আমার উপরে কিভাবে করতে পারো? আমি তোমার কোনো ডিজাইনই চুরি করিনি। এগুলো বলে তো ফ্যাং লিকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লি তো সরি বলে ফোনটি কাট করে দেয়। ফ্যাং তখন লিয়ের সাথে সামনাসামনি কথা বলতে যায়। ফ্যাং তো লিয়ের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তোমার যে ডিজাইনটি চুরি হয়েছে সেটি আমি চুরি করিনি, বরং এখানে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই ডিজাইনটি যে চুরি করেছে তার পিছনে আমার ফিয়ন্সের হাত রয়েছে, আমার না। লি তখন তাকে বলে যে আমার তোমার ফিয়ন্সের সাথে কোনো সাথ নেই, আমি তো শুধু আমার নামটি বাঁচাতে চাচ্ছি আর কোনোভাবে আমার প্রজেক্টটিকে সেভ করতে চাচ্ছি। আমি চাই না যে আমার কোম্পানির প্রজেক্ট এদিকে ওদিকে ইউজ হোক, আর আমি কোনোভাবে আমার প্রজেক্টের কোনো লস করাতে চাচ্ছি না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফ্যাং তার প্রজেক্ট তৈরি করছিল। তখনই তার কাছে লিয়ের ফোন আসে। ফ্যাং তখন ফোনটি রিসিভ করে বলে যে এবার আবার তুমি আমাকে কেন ফোন দিয়েছো, আমাদের মাঝে আর কি বা কথা বলার আছে। লি যখনই বলে ওঠে যে তোমার ওই এক্স, ফ্যাং তো তখন ফোনের ওই পার থেকে বলে দেয় যে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এটা বলেই সে ফোনটা কাট করে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লি শ্যানকে ডাকে। শ্যান লি এর সাথে দেখা করতে আসার পরে লি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কোম্পানির ড্রেসের ডিজাইনগুলো কেন চুরি করছো। শ্যান তখন বলে যে আই এম সরি, আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতন আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আমি এমন ভুল আর করবো না। শ্যান তো এখানে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, কারণ লি তো তার চুরিটাকে ধরে ফেলেছিল। লি এখানে বলতে থাকে যে তুমি অনেক বড় দোষ করেছো শ্যান, তুমি নিজে ভুল করে সমস্ত দোষ তুমি ফ্যাংয়ের উপরে দেওয়ার চেষ্টা করেছো। শ্যান বলে যে আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। লি বলে আমি তোমার মুখ থেকে এরকম কোনো কথা শুনতে চাচ্ছি না, আমি শুধু এটাই চাই যে তুমি যেহেতু সবকিছু নষ্ট করেছো তাই সবকিছু এবার তুমি ঠিক করো। এরপরে লি যায় ফ্যাংয়ের সাথে দেখা করতে আর তাকে বলে যে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তার জন্য প্লিজ তুমি আমাকে এবারের মতন ক্ষমা করে দাও আর আমাকে আরেকটি চান্স দাও। ফ্যাং তখন বলতে থাকে যে আমি আসলে ভুলটা কি করেছিলাম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে চোর বানিয়ে দিলা। আমার লাইফে তো আমি শুধু ভুলই করে গেলাম, আর একটি ভুলের মধ্যে এটাই যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। পরের দিনে আমরা দেখতে পাই যে ফ্যাং তার অফিসে অনেক ফোকাস নিয়ে কাজ করছিল। তখনই সেখানে লি আসে। অফিসে সবাই তো লিকে দেখে পুরো শকড হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি এখানে কিভাবে আসলেন। কিন্তু ফ্যাং তো এখানে লিকে একদমই পাত্তা দিচ্ছিল না। সে লিকে বলে যে আমার একদমই সময় নেই, আমি খুব ব্যস্ত আছি, তাই যা বলার আছে তাড়াতাড়ি বলো। লি এখানে তাকে বলে যে আমি তোমাকে আমার সাথে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতে এসেছি। ফ্যাং বলে যে আমাদের মাঝে সবকিছুই তো শেষ হয়ে গিয়েছে, তাহলে তুমি আমাকে ডেটে যাওয়ার জন্য কেন জিজ্ঞাসা করতে এসেছো। লি তখন বলে যে প্লিজ তুমি আমাকে মানা করো না, আমি তোমার সাথে আজকে ডিনারটা করতে চাই। এগুলো বলেই তো লি অনেক বেশি জোর করতে থাকে। ফ্যাং তখন বলে যে ঠিক আছে আমি তোমার সাথে যাব। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওরা দুজন মিলে একটি রেস্টুরেন্টে ডিনার করতে আসে, যেখানে তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি গল্প করছিল। সং এখানে ফ্যাংয়ের থেকে ক্ষমা চায় আর বলে যে আমি তোমার উপরে যে দোষারোপগুলো দিয়েছিলাম সমস্ত কিছু ভুল ছিল, আমার সবকিছু একবার কনফার্ম হয়ে তোমাকে কিছু বলা উচিত ছিল। ফ্যাং তখন বলে যে যা হবার হয়ে গিয়েছে, এই ব্যাপারে আমাদের আর কথা বলা উচিত না। পরের দিন আমরা দেখতে পাই যে ফ্যাং তো তার কাজে অনেক বেশি ব্যস্ত ছিল। সে সমস্ত কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করছিল যে মানুষজনের সাথে কিভাবে প্রপার কথা বলতে হবে আর কেমন টাইপের ড্রেসই বা কাস্টমারদেরকে দিতে হবে। এরপরে ফ্যাং একটি লোকের সাথে দেখা করতে যায়। ফ্যাং এখানে লোকটিকে জানায় যে আমি একটি বিল্ডিং এ একটি রুম খুঁজছি। লোকটি তখন তাকে জানায় যে এখানে অনেকগুলো রুম রয়েছে, আপনি তার মধ্যে একটি বেছে নিতে পারবেন, এমনকি আপনি 3-4টা বেডরুমও একসাথে পেয়ে যাবেন। ফ্যাং তখন বলে যে কিন্তু আমার তো একটি বেডরুমই চাই। লোকটি তখন জানায় যে আপাতত এক বেডরুমের কোনো বাসা নেই, তবে আমি খুঁজে পেলে আপনাকে জানাবো, এজন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আমাকে দিয়ে যান।
ফ্যাং তো ওই লোকটির সাথে কথাবার্তা শেষ করে বাসাতে চলে আসে। বাসাতে আসার পরে ওই লোকটির ফোন আবারও তার কাছে আসে, আর সে জানায় যে ম্যাম, আমি আপনার জন্য বাসা পেয়ে গিয়েছি, আমি আপনাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, আপনি সেখানে চলে আসেন। ফ্যাং যখন সেই লোকেশনে পৌঁছায় তখন সে গিয়ে দেখে যে এই বাসাটি তো তার এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি বড়। ফ্যাং তখন বলে যে আমি তো এত বড় বাসা নিতে চাইনি। তখন ওই লোকটি ফ্যাংকে জানায় যে এই বাসাটির মালিক আপনাকে 50% ডিসকাউন্ট করে দিয়েছে। এই কথাটি শুনে তো ফ্যাং অনেক শকড হয়ে যায়। ফ্যাং তখন জিজ্ঞাসা করতে থাকে যে কিন্তু অন্য আমাকে 50% ডিসকাউন্ট কেন দিয়েছে। তখন লোকটি জানায় যে আপনার এত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, এই অ্যাপার্টমেন্টটি নতুন, এই জন্য এটার মূল্যও কম। লোকটি এখানে ফ্যাংকে আরও জানায় যে এই বাসাতে থাকতে হলে আপনাকে প্রত্যেক মাসে এই বাসার ভাড়া দিতে হবে না, বরং বছরে একবার দিলেই চলবে। এটি শুনে তো ফ্যাং অনেক খুশি হয়ে যায়, কিন্তু একটু অবাকও হয়, কারণ এরকম নিয়ম সে প্রথমবার শুনেছিল। পরবর্তী সিনে আমরা জানতে পারি যে লি এই ফ্ল্যাটটি কিনেছিল, তবে সে চাচ্ছিল না যে এই ব্যাপারে ফ্যাং কিছু জানতে পারুক। কিন্তু এরপরেও তো ফ্যাং এই ব্যাপারটা জানতে পেরে যায় যে সে যে অ্যাপার্টমেন্টে থাকছিল সেটার কারণ না, বরং সং লিয়ের। এই জন্য তো ফ্যাং অনেক রাগ করে লিয়ের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করতে থাকে যে আমি সবকিছু জেনে গিয়েছি, যে ফ্ল্যাটটি তোমার আর তুমি আমাকে 50% কমে রেন্টে দিয়েছো। লি তখন বলে যে তোমাকে ব্যাপারটা কে বলেছে যে এই অ্যাপার্টমেন্টটি আমার, এটি তো আমার গ্র্যান্ডমার, তুমি অনেক বেশি টেনশনের মধ্যে ছিলে, তাই আমি তোমাকে হেল্প করতে চাচ্ছিলাম। ফ্যাং তখন বলে যে হেল্প করার জন্য ধন্যবাদ, তবে এভাবে করাটা ঠিক হয়নি, আমি তোমার সমস্ত টাকায় ফেরত দিয়ে দিব। লি তো মনে মনে বলতে থাকে যে আজকাল কারো ভালো করা যায় না। আর ওইদিকে ফ্যাং তো রাগ করে তার অ্যাপার্টমেন্টে চলে যায়, যেটি লিয়ের অ্যাপার্টমেন্টের সামনেই ছিল। এরপরে আমরা দেখি যে লি তার বোনের সাথে বেলকনিতে দাঁড়িয়ে ফ্যাংকে দেখছিল। এখানে তার বোন তাকে বলছিল যে ফ্যাং তো দেখতে অনেক বেশি সুন্দর। ঠিক তখনই ফ্যাং এর ফোন আসে লিয়ের কাছে, আর সে তাকে বলে যে এখানকার পর্দাগুলো আমি বন্ধ করতে কেন পারছি না। লি তাকে জানায় যে এটি শুধুমাত্র রিমোটের মাধ্যমে বন্ধ হবে, কিন্তু রিমোট দিয়ে ট্রাই করার পরেও তো সে কিছুতেই বন্ধ করতে পারছিল না। লি তখন তাকে বলে যে হয়তো বা রিমোটের ব্যাটারি ফুরিয়ে গিয়েছে, ব্যাটারি যদি নিতে হয় তাহলে তোমাকে আমার অ্যাপার্টমেন্টে আসতে হবে। এটি শুনে তো ফ্যাং অনেক বেশি ইরিটেট ফিল করতে থাকে, আর তার তো অনেক বেশি রাগও হয়। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে ফ্যাং মর্নিং ওয়াকের জন্য গিয়েছিল, সেখানে লিয়ের সাথে তার দেখা হয়ে যায়। লি তো তখন ফ্যাং এর রাগটি ভাঙানোর চেষ্টা করতে থাকে, কারণ কালকে রাতে সে ফ্যাংকে অনেক বেশি বিরক্ত করেছিল। এখানে সে ফ্যাংকে বলতে থাকে যে অনেক বেশি হেঁটে ফেলেছো, এবার চলো গাড়িতে উঠে পড়ো। ফ্যাং তো কোনোভাবেও গাড়িতে উঠতে চাচ্ছিল না। লি তো তখন অনেকভাবে তাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তখনই লিয়ের গাড়িটাই নষ্ট হয়ে যায়। ফ্যাং তখন হাসতে থাকে আর বলে যে আগে নিজে গাড়িটা তো ঠিক করে নাও, তারপরে তো আমাকে তোমার কারে বসাতে পারবে। লি তখন ওকে বলে যে আচ্ছা তুমি এমন কেন, আমি যতই তোমার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করতে থাকি তুমি ততই আমার উপর আরো বেশি রেগে যাও। এইসব কথাবার্তা বলে তো লিও তখন কার থেকে বেরিয়ে ফ্যাং এর সাথে হাঁটতে থাকে, কিন্তু এখানে ফ্যাং তো অনেক ভাব দেখাচ্ছিল আর সে নিজের ফোনে ব্যস্ত ছিল। কিন্তু তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে তো তারা দুজনে একটি সাইডে এসে দাঁড়ায়। তখন তো অনেক বেশি ঠান্ডাও পড়তে থাকে। লি তো তখন তার জ্যাকেটটি খুলে ফ্যাংকে পরিয়ে দেয়, তবে অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার কারণে তো ফ্যাং তখন বারবার হাঁচি করতে থাকে। লি তো তখন ফ্যাংকে নিজের কাছে টেনে তাকে জড়িয়ে ধরে, আর এটি দেখে তো ফ্যাং পুরো শকড হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে ফ্যাং এর সাথে ইউনা নামের একটি মেয়ে দেখা করতে আসে, যে কিনা লিকে মনে মনে পছন্দ করত। ইউনা ফ্যাং এর সাথে দেখা হওয়া মাত্র তাকে বলতে থাকে যে তুমি লিয়ের থেকে দূরে থাকো, আমি তোমাদের মতন মেয়েদেরকে ভালো মতনই চিনি যে তোমরা কিভাবে ছেলেদেরকে নিজেদের জালে ফাঁসাও। কিন্তু ফ্যাং তোকে বলতে থাকে যে এটি তোমার ভুল ধারণা, কারণ আমি এবং লি শুধুমাত্র ভালো ফ্রেন্ড। পরবর্তী সিনে আমরা দেখি যে ফ্যাং তো বসে বসে লিয়ের পিকচার দেখছিল, আর এটি দেখে সে তো লিকে মিস করতে থাকে। আর ওদিকে লিকে দেখানো হয় সেও তো এখানে ফ্যাং এর কথা মনে করে তাকে মিস করতে থাকে। এরপরে লি ফ্যাং এর সাথে দেখা করতে আসে এবং তার সাথে মিলে কাজ করতে থাকে। এখানে লি ফ্যাংকে জানায় যে তোমার সমস্ত কাজ তো অনেক বেশি ভালো, আমার মনে হয় তোমার একবার ফ্যাক্টরিতে গিয়ে সমস্ত কিছু দেখা উচিত। লি এখানে যে ফ্যাক্টরির ব্যাপারে বলছিল সেখানে সমস্ত কিছু স্পেশালি ডিজাইন করা হতো। ওই ফ্যাক্টরির মধ্যে আননোন কোনো পার্সনের ঢোকা নিষেধ ছিল, তবে লি এখানে শুধুমাত্র ফ্যাংকে যাওয়ার জন্য অ্যালাউ করে।
এই ব্যাপারটা যখন লিয়ের ম্যানেজার দেখে তখন সে বলতে থাকে যে বস তো কোনো আননোন পার্সনকে ফ্যাক্টরিতে ঢুকতে দেয় না, তবে আমার মনে হয় উনি হয়তো ওই মেয়েটির জন্য একটু স্পেশাল ফিল করে। এদিকে আমরা দেখি যে ফ্যাং তো ফ্যাক্টরির মধ্যে এসে সমস্ত ড্রেসেসগুলোকে অনেক সুন্দরভাবে দেখতে থাকে এবং সেসব ড্রেসের ম্যাটেরিয়ালগুলোকেও ভালো মতন বোঝার চেষ্টা করতে থাকে। ফ্যাং যখন ফ্যাক্টরি দেখা কমপ্লিট করে ফিরে আসে তখন লি তাকে জিজ্ঞাসা করে যে তোমার ওখানে গিয়ে কেমন লাগলো। ফ্যাং তো তখন লিকে ধন্যবাদ জানায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ওখানে যেতে কেন দিলা, কারণ তুমি তো কোনো আননোন পার্সনকে ফ্যাক্টরির মধ্যে ঢুকতেও দাও না। লি তখন বলে যে তুমি আমার কাছে আননোন কোনো পার্সন না, বরং তুমি আমার কাছে অনেক স্পেশাল একটা মানুষ। ফ্যাং তখন বলে যে আমি সবসময় চেষ্টা করব আমার 100% দেওয়ার জন্য, আর আমি এটাও খেয়াল রাখবো যেন আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি না হয়। এরপরে আমরা দেখি যে ফ্যাং এর সাথে তার একটি ফ্রেন্ড তার বাসাতে দেখা করতে আসে আর তাদের দুজনকে এইভাবে লিয়ের বোন জানালাতে দেখছিল। লিয়ের বোন তখন লিকে বলে যে আমার মনে হয় যে ফ্যাং এর এটি হচ্ছে বয়ফ্রেন্ড। লি তখন বলে যে আমি ফ্যাংকে ভালো মতনই চিনি আর আমি জানি যে ফ্যাং এর কোনো বয়ফ্রেন্ড নেই। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় যে একটি ডিজাইনিং কম্পিটিশন স্টার্ট হয়েছে এবং সেখানে অনেক ভালো ভালো ডিজাইনাররাই পার্টিসিপেট করেছে। এইখানে যে ডিজাইনারটি সব থেকে ভালো ড্রেস বানাবে তাকে শুধুমাত্র আগে নিয়ে যাওয়া হবে। এই জন্য সমস্ত ডিজাইনাররা তো তাদের বেস্ট দেওয়ার জন্য ভালো ভালো ডিজাইন করতে থাকে। এইখানে ইউনা ফ্যাংকে চুজ করে আর তাকে বলে যে আমি তোমার শো দেখেছি আর আমি জানি যে তুমি অনেক ভালো একজন ডিজাইনার। কিন্তু পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফ্যাং এর মনটা ভীষণ খারাপ ছিল, কারণ ইউনা তাকে ডাম্প করে দিয়েছে। এখানে ফ্যাং বলতে থাকে যে এবার তো আমি সবার নজরে অনেক খারাপ হয়ে যাব। লি তখন ওকে বোঝাতে থাকে যে কে কি বললো এটা নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, তুমি শুধুমাত্র নিজের কাজে মনোযোগী হও, তুমি শুধু তোমার বেস্টটা দেওয়ার ট্রাই করো, তাহলে দেখবে যে তুমি আস্তে আস্তে বাকি সবার মনে নিজের জায়গা করে নিতে পারবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ইউনা লিয়ের সাথে দেখা করতে আসে আর তাকে বলে যে আমি তোমার ব্যাপারে কত চিন্তা ভাবনা করি, কিন্তু তুমি এমন একটা মানুষ যে আমাকে নিয়ে একটুও ভাবো না। আগে তো তুমি তো আমার সাথে কথাবার্তা বলতে, কিন্তু ওই ফ্যাং মেয়েটা আসার পর থেকে তুমি আমার সাথে সেটুকু কথা বলাও বন্ধ করে দিয়েছো। এখানে লি তো এই ব্যাপারটা জানতে পেরে যায় যে ফ্যাং এর সাথে ওই সমস্ত কিছু ইউনাই করেছে। আসলে ইউনা চাচ্ছিল যে যাতে করে সে ফ্যাংকে সবার সামনে ইনসাল্ট করতে পারে। লি তো এখানে ইউনাকে অনেক কথা শোনাতে থাকে আর বলতে থাকে যে তোমার নাটক করা তুমি বন্ধ করো, আমি তোমাকে ভালো মতনই জানি, তুমি আমার জন্য একটু কেয়ার করো না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফ্যাং এবং লি মিলে ফায়ারওয়ার্কস দেখতে যায়। এখানে লি ফ্যাংকে উদ্দেশ্য করে বলে যে এই ফায়ারওয়ার্কসের থেকেও তুমি দেখতে অনেক বেশি সুন্দর। ফ্যাং, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমি জানি না তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট, তবে আমি আমার মনের কথাটি তোমাকে বলতে চাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটি বলেই তো লি ফ্যাংকে কিস করে নেয়। কিছুক্ষণ কিস করার পরে তো ওরা দুজন মিলে নিজেদের অ্যাপার্টমেন্টে চলে আসে। ওরা দুজনে যখন নিজেদের অ্যাপার্টমেন্টের দরজা খুলছিল তখনও তো ওরা একে অপরকে দেখে ব্লাশ করতে থাকে। এরপরে ওরা দুজনে ওদের বেলকনিতে দাঁড়িয়েও একে অপরকে শুধু দেখে যাচ্ছিল। পরের দিন আমরা দেখতে পাই যে ফ্যাং অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, কারণ সেই ব্যাপারটা জানতে পেরেছে যে তার বাবার লিভার ক্যান্সার হয়েছে। ডক্টর এখানে ফ্যাংকে জানায় যে ওনার বেড রেস্টের প্রয়োজন, এই জন্য ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। এইগুলো শোনার পরে তো ফ্যাং অনেক বেশি কান্না করতে থাকে। তখন ফ্যাংয়ের বাবা তাকে বোঝায় যে তুমি তো আমার অনেক স্ট্রং মেয়ে, তুমি এভাবে কিভাবে ভেঙে পড়তে পারো, তুমি যদি আমার সামনে এভাবে কান্না করতে থাকো তাহলে ভাবো যে আমার মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে। এগুলো শুনে তো ফ্যাং তখন নিজেকে সামলায়। তারপরে সে বাসাতে চলে আসে। বাসাতে আসার পরেই তো তার সাথে লিয়ে দেখা হয়। এখানে লি ফ্যাংয়ের থেকে তার অ্যান্সারটি শোনার জন্য এসেছিল। ফ্যাং এখানে লিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করতে এসেছো। লি তাকে জিজ্ঞাসা করে যে কালকে তুমি কি করছো। ফ্যাং তখন বলে যে কালকে আবার কি করব, আমি আমার দৈনন্দিন কাজই করব। এটি বলে ফ্যাং ঘুমানোর জন্য চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লিয়ের বোন লোলো তাকে নিয়ে অনেক মজা করতে থাকে আর বলতে থাকে যে ভাই তুমি তো ফ্যাংয়ের সামনে গিয়ে একদম নিশ্চুপ হয়ে যাও, তুমি নিজের মনের কথাটি ওর সামনে খোলাখুলি কেন বলছো না, আমি জানি যে তুমি ফ্যাংকে অনেক বেশি পছন্দ করো। লি তখন বলে যে এখন দেখছি তুমি অনেক বেশি বড় বড় কথা বলতে শিখে গিয়েছো, এতটুকু বয়সে তুমি এত কথা কোথা থেকে শিখলে। লোলো তখন বলে যে কি আর করব, আমার ভাইয়ের দ্বারা তো কিছু হয় না, এই জন্য আমি তাকে বোঝানোর চেষ্টা
করছি। তখনই দেখা যায় যে ফ্যাং তার বেলকনিতে চলে আসে, যেটি দেখে তো লিও তখন তার বেলকনিতে যায়। সেই সময় ফ্যাং লক্ষ্য করে যে তার মা তার অ্যাপার্টমেন্টে চলে এসেছে। তখন ফ্যাং তো লিকে বোঝানোর চেষ্টা করে যে তুমি তোমার বেলকনি থেকে ভিতরে চলে যাও, কারণ আমার মা যদি দেখে ফেলে যে আমরা দুজনে এভাবে বেলকনিতে একে অপরের সাথে কথা বলছি, তাহলে সে উল্টাপাল্টা কিছু মনে করতে পারে। তবে লি তো ওর কথা শুনতে পাচ্ছিল না ঠিক মতন, তাই সে ফ্যাংকে বলে যে তুমি কি বলছো, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। তখন ফ্যাং তো লিকে টেক্সট করে পাঠায় যে আমার মা এসেছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু ততক্ষণে সেখানে ফ্যাংয়ের মা চলে আসে, আর সে লিকে দেখে বলে যে আমি তো এই ছেলেটিকে চিনি, আমি কোথাও একটা একে দেখেছি। আর ওইদিকে লি তো ফ্যাংয়ে দেওয়া মেসেজটি পড়তে ব্যস্ত ছিল, কিন্তু যখনই সে ফ্যাংয়ের মার দিকে তাকায় আর তাকে দেখতে পায়, তখনই তো সে নার্ভাস হয়ে তাড়াতাড়ি ভিতরে চলে যায়। ফ্যাংয়ের মা তো তখন তাকে বলতে থাকে যে এসব কি চলছে, আর এরকম কিছু যদি চলেই থাকে তাহলে তুমি এ ব্যাপারে আমাকে কেন কিছু জানাওনি। আমি এখনই যাচ্ছি ওই ছেলের সাথে কথা বলতে, এখন আর সময় নেই বেশি অবহেলা করার। এখন তোমার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, তাই তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। এটি বলেই তো ফ্যাংয়ের মা তার হাত ধরে লিয়ের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ফ্যাং তো এখানে তার মাকে বোঝাতে থাকে যে মা আমার পেটে ব্যথা করছে, আমি ওয়াশরুমে যেতে চাই। তবে ফ্যাংয়ের মা তো তার কোনো ড্রামাই শুনতে চাচ্ছিল না, আর সে তাকে জোর করে লিয়ের বাসাতে নিয়ে যায়। লি তো তখন ফ্যাংয়ের মাকে দেখে তাকে সুন্দর মতন ভিতরে এসে বসতে দেয়। এখানে ফ্যাংয়ের মা তো লিয়ের সাথে ডাইরেক্ট কথা বলতে থাকে আর বলে যে আমি কোনো আলতু ফালতু কথা বলতে চাই না, আমি শুধু মেন কথাগুলো বলতে চাই। তুমি আমাকে বলো যে তোমাদের দুজনের মাঝে কি রিলেশনশিপ চলছে। এই কথা শুনে তো ওরা দুজনে অনেক নার্ভাস ফিল করতে থাকে। লি তখন বলে যে আমরা দুজনে ভালো ফ্রেন্ড, আর ফ্যাং বলে যে আমি তো ওই ছেলেটিকে বিয়ে করব যে আমাকে অনেক বেশি ভালোবাসবে। ওরা দুজনে তো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে থাকে। তখনই সেখানে লিয়ের বোন লোলো চলে আসে। লোলো তো তখন বলে ওঠে যে ভাই, এটা তো ফ্যাংয়ের মা, তাই না? আমি তো বুঝতেই পারিনি যে তুমি এত বেশি চালাক হবে। আমি তো ভাবছিলাম যে তুমি হয়তো ফ্যাংকে মুখ ফুটে কিছু বলতেই পারবে না, কিন্তু তুমি তো ডাইরেক্ট ফ্যাংয়ের মার সাথেই কথা বলতে চলে এসেছো। এটি শুনে তো ফ্যাংয়ের মা বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই লোলো ওদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে কিছু একটা জানে। এই জন্য সে লোলোকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তো আমাকে ওদের দুজনের মাঝে কি চলছে। লি তো তখন তার বোনকে ইশারা করে চুপ থাকতে বলে। এই জন্য লোলো বলে যে সরি আন্টি, আমাকে হোমওয়ার্ক করতে হবে। এটি বলে লোলো সেখান থেকে উঠে চলে যায়। ফ্যাংয়ের মা তো তখন ফ্যাংকে বলে যে চলো এখান থেকে, এরপর থেকে তুমি আর এই অ্যাপার্টমেন্টে কোনোদিন আসবে না। তখনই লি ফ্যাংয়ের মাকে আটকে বলে যে আমি আপনাকে সত্যটা বলতে চাই, আমরা বেশ কিছুদিন ধরে একসাথেই আছি। ফ্যাংয়ের মা তখন বলে যে ঠিক আছে। এটি বলে সে ফ্যাংকে তার বাসাতে নিয়ে আসে। ফ্যাংয়ের মা তো এবার ডিসিশন নেয় যে সে এখন থেকে ফ্যাংয়ের অ্যাপার্টমেন্টে তার সাথেই থাকবে। আর এর ফলে তো বেচারা ফ্যাং এবং লি লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে দেখা করতে হয়। ফ্যাং লিয়ের সাথে দেখা করতে এসে তাকে বলে যে আমাদের দুজনের এভাবে লুকোচুরি করে দেখা করা ঠিক হচ্ছে না, কারণ আমার মা এখন আমার সাথেই থাকে। যদি উনি আমাদের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তো পুরো হাঙ্গামা করে দিবে। লি বলে যে কিন্তু এরকমটা কতদিন চলতে থাকবে। আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লি তার বেলকনির কাছে দাঁড়িয়েছিল আর সে ফ্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে যে যাতে করে ফ্যাংও তার বেলকনিতে আসে। বেচারা লি তো ফ্যাংকে ঠিক মতন দেখতে না পেরে অনেক বেশি কষ্টের মধ্যে ছিল, তাই সে ফ্যাংকে ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি তোমার বেলকনিতে আসো, অনেকদিন ধরেই আমি তোমাকে দেখিনি। লিয়ের এসব কাহিনী তো ওর বোন পিছন থেকে বসে সবকিছুই দেখছিল। আর এদিকে লি তো বেলকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফ্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ফ্যাং তো বেলকনিতে আসে না। লি তো তখন ফ্যাংকে মেসেজ পাঠায় যে কি করছো। ফ্যাং জানায় যে আমি কাজ করছি। লিয়ে তো তখন অনেক বেশি রাগ হয়ে যায় যে আমরা দুজনে এত কাছে থাকার পরেও কত বেশি দূরে রয়েছি। লি তখন ফ্যাংকে মেসেজ করে বলে যে আমার তো এমনটা মনে হচ্ছে যে আমি অনেক বছর ধরে তোমাকে খুঁজছি, কিন্তু আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। আমি তোমাকে এটা কিভাবে বোঝাই যে তোমাকে না দেখে আমার একটি দিনও ভালো মতন কাটে না। তখন ফ্যাং বলে যে আমারও তো একই অবস্থা, আমরা দুজন তো শুধুমাত্র আমার মায়ের কারণে দেখা করতে পারছি না আর ডেটেও যেতে পারছি না। আমার মা তো আমার কাজের সময়ও আমার একদমই পিছু ছাড়ে না। সেই সময় ফ্যাংয়ের মা সেখানে চলে আসে আর সে ফ্যাংকে বলে যে আমাকে তুমি একদমই মিথ্যা বলো না, তুমি আমাকে বলো যে তোমার এবং লিয়ের মাঝে কি চলছে।
ফ্যাং তখন বলে যে মা, তোমার এত বেশি ব্রেন চালানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের দুজনের মাঝে কিছুই চলছে না। পরের দিন আমরা দেখতে পাই যে ফ্যাং তার অফিসে কাজ করছিল। তখনই তার কাছে লিয়ের ফোন আসে। লি তাকে বলতে থাকে যে আমি তোমাকে অনেক বেশি মিস করছি। এদিক থেকে ফ্যাং বলে যে কি আর করার আছে বলো, কাজও তো অনেক বেশি ইম্পর্টেন্ট। রাতের বেলায় আমরা দেখতে পাই যে লি তার কাজ শেষ করে অনেক ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে, আর তারপর সে সোফাতেই ঘুমিয়ে পড়ে। তখনই ফ্যাং লুকিয়ে লুকিয়ে লিয়ের অ্যাপার্টমেন্টে আসে। লি যখন ফ্যাংকে দেখে তখন সে বলতে থাকে যে ফাইনালি তুমি আমার সাথে দেখা করতে চলে আসলে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে তোমাকে দেখে আমি কতটা খুশি হয়েছি। ফ্যাং বলে যে ঠিক আছে, সবই বুঝলাম, চলো আমরা দুজন মিলে এবার ড্রিঙ্কস করি। ড্রিঙ্কস করার পরে তো ওরা দুজন মিলে একসাথে ডান্স করতে থাকে। ডান্স করতে করতে তো তারা দুজনে একে অপরকে কিসও করে নেয়। এরপরে তো রোম্যান্স শেষ করে ফ্যাং তার বাসাতে ফিরে আসে। পরের দিন আমরা দেখতে পাই যে ফ্যাং লিকে ফোন দিয়ে জানায় যে আজকে আমার মা আমার বাসাতে নেই। এটি শোনার মাত্রই তো লি ফ্যাংয়ের বাসাতে চলে আসে, আর তারপরে সে ফ্যাংকে নিজের কোলে বসিয়ে তাকে কিস করতে থাকে। আর এইভাবে তাদের দুজনের রোম্যান্স চালু হয়ে যায়। পরের দিন সকালবেলায় লি ফ্যাংকে বলে যে আমার তো তোমাকে এখানে একা ফেলে রেখে যেতে ইচ্ছা করছে না। এই কথাটি বলে তো লি ফ্যাংয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে, আর তারপরে তো তারা দুজন মিলে একে অপরের সাথে অনেক খুনসুটি করতে থাকে। আর তারপরে ফ্যাং তার অফিসে চলে আসে। অফিসে আসার পরে সে লিখে ফোন দেয় আর তাকে বলে যে আমার কাছে মুভি 2টি টিকিট আছে, তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে? এটি শুনে তো লিও রাজি হয়ে যায়। লিয়ের সাথে ফোনটি কাট করার পরেই তো ফ্যাং এর কাছে মিস্টার রং এর ফোন আসে, আর সে তাকে বলে যে আমার আপনার ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমি আপনার সাথে আমার একটি কন্ট্রাক্টও সাইন করাতে চাই। এই জন্য আমরা কি দুজনে একসাথে দেখা করে সামনাসামনি এই ব্যাপারে কথা বলতে পারি? উনি ফ্যাংদের মুভি দেখার দিনই মিটিংটি রাখে। তবে ফ্যাংয়ের কাছে এটা অনেক বড় একটি অপরচুনিটি ছিল, তাই সে ওনাকে মানাও করতে পারে না। এই জন্য তো ফ্যাং লিয়ের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ যেদিন আমাদের দুজনে মুভি দেখতে যাওয়ার কথা ছিল ওই দিন আমার একটি ইম্পর্টেন্ট মিটিং পড়ে গিয়েছে। এটি আমার জন্য অনেক বড় একটি অপরচুনিটি, তাই এটি আমি হাতছাড়া করতে চাচ্ছি না। লি তখন তাকে বলে যে কাজ বেশি ইম্পর্টেন্ট, আর এরকম অপরচুনিটি তো সবসময় আসে না, তাই তুমি মিটিং এ চলে যাও, আমরা তো অন্য একদিনও মুভি দেখতে যেতে পারবো। রাতের বেলা আমরা দেখতে পাই যে ফ্যাং এবং লি তো লিফটের মধ্যে একে অপরের সাথে দেখা হওয়ার পরে রোম্যান্স করতে শুরু করে দেয়, আর তারা দুজনে কিস করতে করতে ফ্যাং এর অ্যাপার্টমেন্টে চলে আসে। ওরা দুজনে একে অপরকে কিস করে এত বেশি মনোযোগী হয়ে পড়ে যে ওরা দুজনে খেয়ালই করে না যে ওখানে ফ্যাং এর মাও বসে রয়েছে। ওরা দুজনে যখনই ফ্যাং এর মার দিকে খেয়াল করে তখনই ফ্যাং এর মা বলে ওঠে যে এই দিনটা আর বাকি ছিল আমার দেখার জন্য। ওরা দুজনে তো তখন লজ্জায় একদম অবস্থা খারাপ হয়ে যায়। লি তো তখন বলতে থাকে যে আন্টি প্রথমে আমার কথাটা আগে শুনেন। ফ্যাং এর মা তখন বলে যে আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, এই বুড়ো বয়সে এখন আমার এই অবস্থা হয়ে গেছে যে তোমাদের দুজনকে এখন আমাকে এমন অবস্থায় দেখতে হচ্ছে। লি তো তখন ফ্যাং এর ফেসে হাত রেখে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার মাকে তার বাসাতে ড্রপ করে দিয়ে আসছি। এরপরে লি তার গাড়িতে করে ফ্যাং এর মাকে তার বাসাতে রাখতে যাচ্ছিল, আর পুরো রাস্তায় সে ফ্যাং এর মাকে পৌঁছাতে থাকে। এখানে লি তাকে বলে যে আন্টি আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। ফ্যাং এর মা বলে যে কতদিনের জন্য, 2 দিনের জন্য না 10 দিনের জন্য? লি বলে যে আন্টি এভাবে বলেন না প্লিজ, আমি ওকে সারা জীবন ভালোবাসতে চাই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সারা জীবন আপনার মেয়ের অনেক ভালো মতন খেয়াল রাখবো আর ওকে খুশি রাখার চেষ্টা করব। লি ফ্যাং এর মাকে বাসায় রাখার পরে ফ্যাং এর ফোন আসে তার কাছে, আর সে তাকে বলে যে আমার যেটা ভয় হয়েছিল সেটাই হলো। আমি জানি না আমার মা এবার আমার সাথে কি করবে, হয়তো আমাদের দুজনের এবার ব্রেকআপই হয়ে যাবে। আমি যে তোমাকে ছাড়া কিভাবে থাকবো সেটাই তো আমি বুঝতে পারছি না। লি তো এটি শুনে হাসতে থাকে আর বলে যে পাগল মেয়ে, আমি তোমার মাকে রাজি করে ফেলেছি। ফ্যাং তখন বলে যে কি, তুমি কি সত্যি বলছো? সত্যি তুমি আমার মাকে রাজি করে ফেলেছো? লি তখন বলে যে তুমি আমাকে বলো যে কি বললে তুমি বিশ্বাস করবে। ফ্যাং বলে যে আমি জানি তুমি আমার মন রাখার জন্য শুধুমাত্র মিথ্যে বলছো। তখন লি বলে যে না, তোমার মা সত্যি রাজি হয়ে গিয়েছে। আসলে উনি ফার্স্টে মনে করছিল যে আমি তোমাকে না বরং ইউনাকে ভালোবাসি আর ওই আমার গার্লফ্রেন্ড, আর তোমার মা এটাই মনে করছিল যে আমি হয়তো তোমার সাথে টাইম পাস করছি। কিন্তু উনি যখন জানতে পারলেন যে আমি সত্যি তোমাকে নিয়ে সিরিয়াস তখন উনিও রাজি হয়ে গেলেন।
এটি শুনে তো ফ্যাংও তখন অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লোলো তার ভাইয়ের জন্য একটি লেটার লিখে গিয়েছিল, যেখানে সে লিখেছিল যে সে তার ফ্রেন্ডের সাথে বাইরে চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য। যখনই লি বাসায় এসে লোলোর লেটারটি দেখে, ততক্ষণে লোলো সেখান থেকে এয়ারপোর্টে চলে গিয়েছিল। লোলো তার লেটারে তার ভাইয়ের জন্য লিখেছিল যে সরি ভাই, আমি আমার প্রমিসটি রাখতে পারলাম না, তবে আমি তোমাকে প্রমিস করছি আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করে আমার ক্যারিয়ারটি বানাবো। এরপরে আমরা দেখি যে ফ্যাং এর কাছে লোলোর ফোন আসে, আর লোলো ফ্যাংকেও সবকিছু বলে দেয়। ফ্যাং তখন বলে যে তোমার এমনটা করা ঠিক হয়নি, তোমার আগে তোমার ভাইকে জিজ্ঞেস করা উচিত ছিল, বা সামনাসামনি ওর সাথে কথা বলে তারপরে চলে যাওয়া উচিত ছিল। তুমি একে অনেক ছোট, আর তুমি ওখানে একদম একা, জানি না তুমি ওখানে কিভাবে থাকবে। লোলো তাকে বুঝিয়ে বলে যে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক থাকবো। এদিকে আমরা দেখতে পাই যে লোলো চলে যাওয়ার জন্য তো লি অনেক বেশি একা পড়ে গিয়েছিল, আর এই ব্যাপারটা বুঝতে পেরে ফ্যাং তখন লিয়ের কাছে এসে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করতে থাকে। ফ্যাং এর কারণে তো তখন লিয়ের মুডটাও ঠিক হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে ফ্যাং যার সাথে কন্ট্রাক্ট সাইন করেছিল সে সেখানে যায়। ওখানে যাওয়ার পরে তো ফ্যাং এর সবাই অনেক বেশি প্রশংসা করতে থাকে, আর এটি শোনার পরে তো ফ্যাং এর মুডও অনেক বেশি ভালো হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফ্যাং লিয়ের সাথে ডেটে এসেছিল, তবে এখানে আসার পরে তো ফ্যাং এর ফোন বারবারই বেজে যাচ্ছিল। এটি দেখে তো লিয়ের কাছে একদমই ভালো লাগে না। ফ্যাং ব্যাপারটা বুঝতে পেরে তখন বলে যে ঠিক আছে, আমি আমার ফোনই অফ করে দিচ্ছি। এরপরে ওরা দুজনে খাওয়া দাওয়া শেষ করে লি ফ্যাংকে তার বাসাতে ড্রপ করতে নিয়ে যায়। তখন সে রাস্তার মধ্যে ফ্যাংকে বলে যে আজকাল তুমি তোমার কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছো। ফ্যাং তখন তাকে বলে যে আমি নতুন টিম গড়ে তুলেছি, আর তারা নতুন হওয়ার কারণে আমাকে সবকিছু তাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে। তুমি তো ভালো করেই জানো যদি ছোট্ট একটা ভুল হয়ে যায় তাহলে কি হতে পারে। কিন্তু লি তো তখন ফ্যাং এর উপরে রাগ দেখাতে থাকে যে তুমি এখন আর আমাকে একটুও সময় দাও না, তুমি সবসময় শুধু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। এমনকি যখন তুমি আমার সাথে ডেটে যাও তখনও তোমার কাস্টমাররা বারবার তোমাকে শুধু ফোনই করতে থাকে, আর আজকাল তো তুমি আমার সাথে অনেক কমই ডেটে যাচ্ছ। তখন ফ্যাং বলে যে তুমি তো জানো যে আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আমি তো ইচ্ছে করে তোমাকে ইগনোর করছি না। লি তখন ওর উপরে চিল্লিয়ে বলতে থাকে যে আমি 2-4 দিন ধরে লক্ষ্য করছি যে তুমি আমাকে অনেক বেশি ইগনোর করছো। এত কি কাজে ব্যস্ত হয়ে পড়েছো তুমি যে আমার সাথে একটু কথা বলার পর্যন্ত তোমার কাছে সময় নেই। আমি তোমাকে সারাদিন বারবার কল মেসেজ করতে থাকি, কিন্তু তোমার তো আমার সাথে কথা বলার মতনও টাইম নেই। আমি যখনই ভাবি যে তোমার সাথে একটু ঘুরতে যাব তখনই তুমি মানা করে দাও। এই ছোট কথার দ্বারাই তো তাদের দুজনের মাঝে ঝামেলা বেঁধে যায়। বাসায় আসার পরে তো লিয়ের কাছে অনেক খারাপ লাগছিল, কারণ সে শুধু শুধু ফ্যাং এর উপর অনেক বেশি রাগ দেখিয়ে ফেলেছে। এই জন্য তো লিয়ের মন একদমই ভালো লাগছিল না। তাই সে পরের দিনই যায় ফ্যাং এর রাগ ভাঙাতে, আর তাকে বলে যে আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমার উপর আর রাগ করে থেকো না। ফ্যাং বলে যে এটাই ভালো হবে যে আমি তোমার সাথে ব্রেকআপই করিনি, কারণ আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, আর এই জন্য আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমারও কোনো কিছুই ফিল হবে না। শুধু তোমার কাজ কাজ আর আমার কাজ কোনো কিছু না। লি বলে যে তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে ব্রেকআপ করব? আমি শুধুমাত্র কালকে রাতে একটু বেশি রেগেছিলাম, আর আমার এটুক রাগের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? তুমি ভাবলে কিভাবে যে আমি তোমার সাথে ব্রেকআপ করব? ফ্যাং বলে যে তাহলে আমি আর কি করতে পারি তুমি আমাকে বলো। না আমি আমার কাজ থেকে ফ্রি হতে পারি, না আমি তোমার সাথে ব্রেকআপ করতে পারছি। আমি কি এভাবে তোমার সাথে ঝগড়া করতে থাকবো? এমনও তো হতে পারে যে আমি আবারও আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আর তুমি আবারও আমার উপরে এভাবে রাগ দেখাতে থাকলে, আর আমি আমাদের সম্পর্কে এরকম কিছু আনতে চাচ্ছি না। এসব বলেই তো ফ্যাং এর চোখে তখন পানি চলে আসে। লিও তখন তাকে বুঝিয়ে বলতে থাকে যে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফ্যাং এবং লিন মিলে একটি পার্টিতে এসেছিল, আর এখানে লি তো স্টেজের উপরে উঠে ফ্যাংকে সবার সামনে রিং পরিয়ে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। ফ্যাংও তো তখন খুশি খুশি তাকে হ্যাঁ বলে দেয়। এই পার্টিতে লিয়ের বোন লোলো এসেছিল। লোলো তখন তার ভাইকে বলে যে ফাইনালি ভাই তুমি ভাবিকে প্রপোজ করে দিলে। এরপরে তো ওরা সবাই মিলে খুশি হয়ে ডান্স করতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই যে লি ফ্যাং এবং লোলোকে সাথে করে তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায়, আর এখানে গ্র্যান্ডমা তো তার নাতির হবু বৌমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলতে থাকে যে ফাইনালি এবার আমি আমার নাতির বিয়েটি দেখতে পারবো।
পরবর্তী সিনে আমাদের ওদের দুজনের বিয়ের সিনটি দেখানো হয়, যেখানে আমরা দেখি যে ওরা দুজনে বিয়ের ড্রেস পরে লিয়ের বাইকে বসে গ্র্যান্ড এন্ট্রি নেয়। সবাই তো ওদের দুজনের বিয়ে নিয়ে অনেক বেশি খুশি ছিল। এখানে লি সবার উদ্দেশ্যে বলতে থাকে যে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমরা আমাদের বিয়েতে বাইকে করে কেন এন্ট্রি নিলাম। আসলে এটি একটা কিউট স্টোরি, কারণ আমাদের দুজনের যখন ফার্স্ট দেখা হয়েছিল তখন ফ্যাং আমার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল, আর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদের দুজনের রিলেশনশিপটা এখন বিয়ে পর্যন্ত চলে এসেছে। এই জন্য এই বাইকটি আমাদের দুজনের কাছে অনেক বেশি লাকি। এরপরে আমরা দেখি যে ওরা দুজনে স্টেজে যায়, আর তারপরে একে অপরকে ওরা দুজন রিং পরিয়ে কিস করে নেয়, আর এখানে তাদের দুজনের বিয়েটিও সম্পূর্ণ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লি ফ্যাংকে বলে যে এবার তো আমাদের দুজনের বিয়ে শেষ হয়ে গেছে, এখন আমাদের বেবি প্ল্যানিং করা উচিত। জানো, আমি তো আমার বেবির নামও ঠিক করে ফেলেছি। তখন ফ্যাং ওকে জিজ্ঞাসা করে যে বলো আমাদের বেবি তুমি কি নাম ঠিক করলে? তখন লি বলে যে সং ইউজি, বলো এটি কেমন নাম? এটি শুনে তো ওরা দুজনেই হাসতে থাকে। ওদের দুজনের বিয়ে তো বেশ অনেকটা দিনই পার হয়ে গিয়েছিল। এইখানে আমরা দেখি যে লি ফ্যাংকে বলতে থাকে যে আমি যদি ওই দিন তোমাকে আমার বাইকটিকে ধাক্কা দিতে না বলতাম তাহলে হয়তো আজকে তোমার সাথে আমার বিয়েটাই হতো না। ফ্যাং তো তখন লিয়ের হাতটা নিয়ে তার পেটের উপরে রাখে আর বলে যে এটা আজকে তোমার সারপ্রাইজ। লি তখন বলে যে মানে আমি ঠিক বুঝলাম না। তখন ফ্যাং বলে যে আমি প্রেগনেন্ট। এটা শুনে তো লি খুশিতে পুরো নাচতে থাকে। আর তাদের দুজনের এই হাসি খুশি মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।